বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় খতিয়ান পর্ব 2 নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো যারা একেবারে খতিয়ান বোঝো না, তারা আগে একটি ক্লাস আমি তোমাদের সাথে আলোচনা করছি। আজকেও তুমি তোমরা ধরে নিতে পারো যে খতিয়ান প্রথম থেকে আবার করাচ্ছি। সুতরাং যারা একেবারে কেউ পারো না, তারা অবশ্যই বিষয়গুলো নোট করে নিও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, পরবর্তী ভিডিওটির জন্য এখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব খতিয়ানের নিয়মাবলী ও চট্টগ্রাম বোর্ড 2022 একটি অঙ্ক এসেছে এখানে। এই অঙ্কটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আমরা আলোচনায় চলে যাই। দেখো এখানে কি লেখা আছে? খতিয়ান প্রস্তুতের নিয়ম। খতিয়ান করতে গেলে তার কিছু জিনিস তোমাকে বেসিক জানতে হবে। যদি তুমি বেসিক না জানো, তাহলে এই খতিয়ান প্রস্তুত করা তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে। বন্ধুরা, খতিয়ান প্রস্তুত করতে হলে তোমাকে বেসিক প্রথমে কি জানতে হবে? বেসিক জিনিসটা জানতে হবে জাবেদা। আমি তোমাদেরকে পূর্বে যে কয়েকটি ক্লাস নিয়েছি, যেখানেই ক্লাস নিয়েছি, তোমাদের সাথে একটা কথাই বারবার করে বলেছি যে জাবেদা হচ্ছে এই হিসাব বিজ্ঞানের প্রাণ বলা হয়। হিসাব বিজ্ঞানের প্রাণ ভোমরা কোনটি? জাবেদা। তো তুমি যদি জাবেদা ভালো করে পারো, তাহলে তোমার খতিয়ান খুব পানির মতো লাগবে, একবার পানি 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 হয়ে যাবে তোমার কাছে। ঠিক আছে? তো প্রথম তোমার খতিয়ান করার প্রথম যে ধাপ, সেটি হচ্ছে কি? জাবেদা সঠিকভাবে জানতে হবে। তো দেখো, আমি এখানে লিখে রাখছি কি প্রথমে জাবেদা দাখিলা প্রদান করতে হবে। অর্থাৎ তোমাকে নির্দিষ্ট কিছু লেনদেন তো দেওয়া থাকবে, তাই না? তো লেনদেনটা জাবেদা তোমাকে জানতে হবে। এই জাবেদাটা যদি তুমি করতে পারো, তাহলে খতিয়ান তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। 2 নম্বর দেখো লিখছি, জাবেদা বই হতে যে হিসাব খাত সেটি সেই হিসাব খাতে চিহ্নিত করতে হবে। অর্থাৎ তোমার লেনদেন যদি 6টি থাকে, তো 6টি লেনদেনে কি কি হিসাব খাত তোমাকে চিহ্নিত করতে হবে। সেটি আবার কেমন বন্ধুরা? তোমরা ভাবতেছো যে যেটি লেনদেন সেই হিসাবে চিহ্নিত করতে হবে। এর অর্থটা কি? এর অর্থটা এই, তোমার যদি 6টি লেনদেন থাকে, তাহলে সেখানে মূলধন হিসাব থাকতে পারে, নগদান হিসাব থাকতে পারে, ক্রয় হিসাব থাকতে পারে, বিক্রয় হিসাব থাকতে পারে, দেনাদার হিসাব থাকতে পারে, পাওনাদার হিসাব থাকতে পারে। অর্থাৎ প্রতিটি হিসাব খাত আলাদা আলাদা করে লিখতে হবে যদি তুমি খতিয়ান প্রস্তুত করতে চাও। এরপরে কি আছে? প্রতিটি হিসাব খাতের জন্য আলাদা আলাদা হিসাবের ছক আঁকতে হবে। অবশ্যই আলাদা আলাদা ছক আঁকতে হবে। তোমার যদি 6টি হিসাব খাত হয়, তো 6টি হিসাব খাতেই খতিয়ান করতে হবে। এখন কথা আছে, তোমাদের সৃজনশীল প্রশ্নে উল্লেখ করে দেয় যে আসবাবপত্র হিসাব, বিক্রয় হিসাব, এটির খতিয়ান প্রস্তুত করো। দেখো বন্ধুরা, যদি এরকম কিছু বলে যে আসবাবপত্রের খতিয়ান প্রস্তুত করো এবং নগদান হিসাবের খতিয়ান প্রস্তুত করো, সেক্ষেত্রে তোমাকে যদি উল্লেখ করে না দেয় যে টি ছকে করো বা চলমান জের ছকে করো, এগুলি যদি উল্লেখ না থাকে, তাহলে তুমি যে টি ছক থেকে ভালো পারো সেই উপায়ে অঙ্কটি করার চেষ্টা করবে। তুমি যদি টি ছক ভালো পারো, তাহলে টি ছকে করবা। আর যদি মনে করো না আমি চলমান জের খুব পারদর্শী, খুব ভালো পারি, তাহলে চলমান জেরে অঙ্কটি করে ফেলবা। তো দেখো, এই জন্য তোমার কি প্রতিটি হিসাব খাতের জন্য আলাদা আলাদা খতিয়ান হিসাবে ছক আঁকতে হবে। এই জন্য আমি বলেছি, তোমার যদি 2টা বলে তাহলে তুমি 2টা করবা, 3টা বললে 3টা করবা। এরপর দেখো, যে হিসাব খাতটি ডেবিট, সে হিসাব খাতের ডেবিট পাশের টাকার পরিমাণ লিখে বিবরণের ঘরে বিপরীত হিসাব খাত লিখতে হবে। দেখো, তার মানে এটা যদি তোমার লেনদেনের, অর্থাৎ তুমি যদি এরকম বলে যে নগদান হিসাব ডেবিট, তুমি নগদান হিসাব ডেবিট, নগদ খতিয়ানটা করতেছো, নগদান হিসাবের খতিয়ান করতেছো, সেক্ষেত্রে এই কথাটার অর্থ হচ্ছে এইটা
যে নগদান হিসাব ডেবিট, ওকে ফাইন, আমার কি করতে বলছে, নগদান হিসাব করতে বলছে, তাই না? তো তুমি উপরে লেখা আছে কি নগদান হিসাব, তাহলে খতিয়ান যখন আমরা করব নগদান হিসাব কি ডেবিট, তো ডেবিট টাকার ঘরটায় আমরা লিখবো যে টাকাটা আছে, ওই হিসাবের যে টাকাটা আছে সেটা ডেবিটের ঘরে লিখবো, টাকার ডেবিটের ঘর। ওকে, এরপর তাহলে শিরোনামটা কি লিখবো, মনে করলো কি যে নগদান হিসাব ডেবিট, তাই না? তো নিশ্চয়ই নগদে বিক্রি করেছিল একটা জিনিস, ধরে নিলাম যে নগদে বিক্রয়, তো বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছিল, সেক্ষেত্রে তোমার এখানে করতে হবে কি বিপরীত যে শিরোনামটা সেটা লিখতে হবে। বিপরীত শিরোনাম কি বিক্রয় হিসাব। দ্যাট মিনস সেটাই বোঝাতে যাচ্ছে যে যে হিসাব খাতে ডেবিট, সেই হিসাব খাতের ডেবিট পাশে টাকার পরিমাণ লিখে বিবরণের ছকের বিপরীতে, বিবরণের ছকের বিপরীতে, দ্যাট মিনস এরকম বোঝাচ্ছে। দেখো মনে করো তোমার নগদান হিসাব করতে বলছে, তুমি কি এখানে নগদান হিসাব লিখতে পারবা? পারবা না। এখানে কি লিখবা, এই নগদের বিপরীতে একটা হিসাব ছিল, সেই হিসাবটা এখানে লিখবা। ওকে, এরপর দেখো বন্ধুরা বলেছে যে জের টানতে হবে, জের টানতে হবে। এখন তুমি যদি মনে করো যে এই চলমান জেরে করো, তাহলে প্রতিবারই জের টানা যায়, প্রতিবারই কি টানা যায়, জের টানা যায়। দেখো চলমান জেরের সবটা হচ্ছে এরকম, এরকম আমি একটু পরে আলোচনা করবো তোমাদের সাথে। তো চলমান জেরে যদি করি তাহলে প্রতিবারই আমার ডেবিট একটা ক্রেডিট একটা জের আছে, এই জেরটা তোমাকে প্রতিবার টানতে হবে। ওকে, এরপর দেখো বলছে কি জের টানতে হবে, ঠিক আছে। তো যে পাশে টাকা কম হবে বা টাকার ঘরের যোগফল কম হবে, সে পাশে ব্যালেন্স শিট দিয়ে টাকাটা পূরণ করে জেরের নিচে ক্লোজ করতে হবে, এবং পরবর্তী মাস বা বছরের শুরুতে ব্যালেন্স সিডি টাকা, সিডির টাকা নিয়ে ব্যালেন্স বিডি লিখতে হবে। মানে কি বলেছে বন্ধুরা, মানে কি তুমি যদি টিসকে করো তাহলে টিসকে করলে কি হবে, টিসকে করলে দেখো আমি তোমাকে এখানে সংক্ষিপ্ত একটু দেখাই। মনে করো টিসকে আমাদের সব কয়টি, এই পাশে 4টি, এই পাশে 4টি, তাই না? মোট 8টি ঘর, এই পাশে 4টি, এই পাশে 4টি, এই টাকার ঘর, এই হচ্ছে তারিখ, তারিখ বিবরণ যা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ যা পৃষ্ঠা টাকা। ওকে, এটা হচ্ছে টি ছক, এটা কি বন্ধুরা টি ছক। তো টি ছকে বলছে যদি এই জের, জের যে পাশে কম, মনে করো এই পাশে ডেবিট, এই পাশে হচ্ছে ক্রেডিট, এই পাশে ডেবিট, এই পাশে ক্রেডিট, তাই না? তো দেখো আমি বলতে চাচ্ছি যে এই ক্রেডিট পাশের মনে করো যোগফলটা কম হয়েছে তোমার ডেবিট পাশের থেকে, ডেবিট পাশের থেকে এই পাশে কম হয়েছে, তাই না? তো মনে করো এখানে 20,000 হয়েছে আর এখানে হয়েছে 13,000, তো তোমার 7,000 টাকা গ্যাপ আছে না এখানে, এই 7,000 টাকা কি লিখবা, এটা লিখবো ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। আর এই সিডিটাকে পরের মাসের এইখানে লিখবা বিডি, এইখানে লিখবো বিডি, পরের মাসের বিডি। অর্থাৎ এইখানে আমি প্রথম মাস শুরু করবো জানুয়ারি দিয়ে শুরু করতেছি, এখানে জানুয়ারি 1 দিয়ে শুরু করলাম, যদি কোনো ব্যালেন্স থাকে তাহলে লিখবো ব্যালেন্স বিডি লিখে টাকার ঘরে ডেবিট পাশে, ক্রেডিট পাশেও যদি আমার কোনো ব্যালেন্স থাকতো সেটাও আমরা ব্যালেন্স বিডি লিখতে পারতাম। তো সাধারণত আমি তোমাকে যেটা বোঝাতে চাইছি যে যে পাশে টাকার অঙ্ক কম থাকবে সেই পাশে সিডি লিখবো। আমি ধরে নিচ্ছি যে এখানে সিডি মানে কম আছে, তো এখানে 20,000 দিয়ে বোঝাইছি আমি, এখানে 7,000 টাকা কম আছে, এই 7,000 টাকা পরের মাসের বিডি হিসেবে দেখাতে হবে। ডেবিট জের, আচ্ছা ডেবিট জেরটা কি, ডেবিট জের হচ্ছে বন্ধুরা ক্রেডিট দিকের থেকে ডেবিট পাশের যোগফল যদি বেশি হয় তাহলে আমরা সেটাকে বলি ডেবিট জের। আবার বলি ডেবিট জের মানে হচ্ছে ডেবিট দিকের যোগফল বেশি, এক কথায়। অর্থাৎ ক্রেডিট দিকের যোগফলের থেকে তোমার ডেবিট ঘরের যোগফল যদি বেশি হয় তাহলে সেটিকে আমরা ডেবিট জের বলি। আর ক্রেডিট জের কাকে বলি, ক্রেডিট জের সাধারণত ক্রেডিট পাশের যোগফলটাই বেশি থাকে, অর্থাৎ ডেবিট দিকের যোগফলের থেকে যদি তোমার ক্রেডিট পাশের যোগফলের ঘর বেশি হয় তাহলে সেটিকে আমরা ক্রেডিট জের বলি। এরপরে দেখো বন্ধুরা আমি কিছু জিনিস লিখে রাখছি তোমাদের জানার জন্য, এমসিকিউ আসে। সিডি মানে কি, সিডি মানে হচ্ছে ক্যারিড ডাউন। আচ্ছা ক্যারিড মানে কি, নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া, তাই না? কোথায় নিয়ে যাওয়া, ডাউন মানে কি নিচে, তাই না? তো নিচে নিয়েও, নিচে নিয়ে যাওয়া, তাই জন্য লিখছি নিচে নিত বা স্থানান্তরিত। অর্থাৎ তুমি যে এখানে ব্যালেন্স সিডি লিখছিলা ওটা পরের মাসে নিয়ে আসতে হবে, পরের মাসে নিয়ে আসতে হলে কি, পরের মাস মানে কি, পর মানে তো পরই, নিচে পরে, তাই না? তো পরের মাসে সিডি হয়, তাই না?
ব্যাপারটা হচ্ছে এরকম যে সিডি মানে হচ্ছে ক্যারিড ডাউন, নিচে নিত বা স্থানান্তরিত, এটা হবে, নিচে নিতে হবে বা স্থানান্তরিত হবে। বিডি মানে হচ্ছে ব্রড ডাউন, বিডি মানে কি ব্রড ডাউন, ব্রড ডাউন মানে কি দেখো উপর থেকে আনিত, মানে ওই সিডিটাকে আমি বিডি লিখেছি, উপর থেকে এই নিচে নিয়ে আসছি, তাই না? কথাটার অর্থ কিন্তু এরকম। এবার কি বলছে বিএফ, বিএফ মানে হচ্ছে ব্রড ফরওয়ার্ড, মানে পেছন থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে, পেছন থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে বিএফ। এবার দেখো সিএফটা কি ক্যারিড ফরওয়ার্ড, ক্যারিড ফরওয়ার্ড মানে কি সম্মুখে নিত বা স্থানান্তরিত হবে, সম্মুখে নিতে মানে কি সামনে নিতে হবে, স্থানান্তরিত হবে। তো বন্ধুরা এই চারটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কেন? এমসিকিউ তে আসে সিডি মানে কি ক্যারিড ডাউন, বিডি মানে কি ব্রড ডাউন, বিএফ মানে কি ব্রড ফরওয়ার্ড, সিএফ মানে কি ক্যারিড ফরওয়ার্ড। দেখো এগুলো বাংলা অর্থ আমি লিখে রাখছি, যে ক্যারিড ডাউন মানে নিচে নিত বা স্থানান্তরিত হবে, ব্রড ডাউন মানে উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে, ব্রড ফরওয়ার্ড মানে পেছন থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে, সিএফ মানে হচ্ছে ক্যারিড ফরওয়ার্ড মানে সম্মুখে নিত বা স্থানান্তরিত হবে। দেখো বন্ধুরা আবারও বলি, আজকে খতিয়ান দুই ভাবে করা যায়। কয় ভাবে করা যায়? দুই ভাবে, একটা হচ্ছে টি সক, একটা হচ্ছে চলমান জের সক। বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এই চট্টগ্রাম বোর্ড 2022 একটি অঙ্ক আলোচনা করব। তোমাদের যার যে বই আছে তোমরা সেই বইটি নিয়ে আমার সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমরা অঙ্কটি সহজে করতে পারবা আর সহজেই বুঝতে পারবা। বন্ধুরা এই চট্টগ্রাম বোর্ড 2022 অঙ্কটি আমি আজকে তোমাদের সাথে চলমান জের ছক নিয়ে আলোচনা করব। তো চলমান জের অঙ্কটি করিয়ে দেখাবো যে আসলে চলমান জের ছকে অঙ্কটি কেমন ভাবে করতে হয়। চট্টগ্রাম বোর্ড 2022 অঙ্কটি তোমরা আমার সাথে একটু মিলিয়ে নাও। দেখো আমি এখানে ছোট করে লিখে রাখছি বন্ধুরা, এই চট্টগ্রাম বোর্ড 2022 আমার এখানে যে দেখো নগদান হিসাব করতে বলছে এখানে, আর বিক্রয় হিসাব করতে বলছে। তোমার রিকোয়ারমেন্টই বলে দিছে যে নগদান হিসাবের খতিয়ান করো আর বিক্রয় হিসাবের খতিয়ান করো, কিন্তু এখানে বলা ছিল না যে তুমি কোন হিসাবটা করবা, টি সাথে করবা নাকি চলমান জের ছকে করবা, এসব কিছু বলা নাই। তার মানে তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো, টি ছকে করতে পারো আবার চলমান জের ছকেও করতে পারো। তো আমি বন্ধুরা তোমাদেরকে এই অঙ্কটি চলমান জের ছকে করিয়ে দেখাবো। তো সেই জন্য অঙ্কটা আমি একটু লিখে রাখছি। দেখো জনাব তাসকিন 2021 জানুয়ারি 1 তারিখে নগদ 1,50,000 টাকা এবং 50,000 টাকার সরঞ্জাম নিয়ে ব্যবসা আরম্ভ করেন। দেখো বন্ধুরা আমার প্রথম শর্তটা কি ছিল? প্রথমে জাবেদা দাখিলা প্রদান করতে হবে। তো আমরা একটু এন্ট্রি গুলো একটু পড়ে নিই, তারপর জাবেদা এখানে করিয়ে দেখাবো। 5 নম্বরে বলছে নগদে পণ্য ক্রয় 22,000 টাকা, 12 তারিখে বলছে নগদে পণ্য বিক্রয় 28,000 টাকা, 22 তারিখ বলছে ধারে পণ্য বিক্রয় 18,000 টাকা, 30 তারিখে বলছে কর্মচারীর বেতন পরিশোধ 7,500 টাকা। তো এই ছিল আমাদের এই চট্টগ্রাম বোর্ড 2022 কি বন্ধুরা, এই লেনদেনগুলোকে খতিয়ান করতে বলছে। কত কত 1, 5, 12, 22, 30। বন্ধুরা এখানে কিন্তু তোমাকে তারিখগুলো বলে না যে 1, 5, 12, 22, 30 এই তারিখগুলো তুমি খতিয়ান করবা, এটা কিন্তু এখানে তা বলে নাই। এই সমস্যাটাতে তোমাকে তা বলে নাই, বলছে যে নগদান হিসাব প্রস্তুত করো আর কি বিক্রয় হিসাব। তো আমি এখানে অঙ্কটি আগেই পড়ে দেখছিলাম যে এই তারিখগুলো এই অঙ্কটি করতে প্রয়োজন, এই জন্য আমি অঙ্কটি এই তারিখগুলো লিখে রাখছি। তোমাকে বলে নাই যে এই তারিখগুলো, সেক্ষেত্রে তোমাকে আগে অঙ্কটি পড়তে হবে এবং বুঝতে হবে যে কোন কোন এন্ট্রি গুলো আমার কি বলেছে নগদান হিসাব আর বিক্রয় হিসাব এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো বন্ধুরা এগুলো আমরা একটু জাবেদা করে দেখি এখন। দেখো 1 তারিখে বলছিল নগদ এত টাকা এবং এত টাকা সরঞ্জাম নিয়ে ব্যবসা আরম্ভ করেন। আমরা যদি জাবেদা করি বন্ধুরা, জাবেদা সব করা লাগবে নাকি এখানে, তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে তারিখ লিখবা, তারপরে
বিবরণ লিখবা, খতিয়ান পৃষ্ঠা লিখবা, ডেবিট ক্রেডিট, এভাবে করা যায়। তো আমি লিখতেছি তারিখ, বিবরণ, খ পৃষ্ঠা, আর এখানে ডেবিট, এখানে হচ্ছে ক্রেডিট। জাবেদার সব হচ্ছে 5টি, জাবেদার ঘর কয়টি? 5টি বন্ধুরা। 2021 জানুয়ারি 1। আমি এখানে লিখলাম বন্ধুরা নগদ টাকা নিয়ে আসছিলাম, এজন্য নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব কি? ডেবিট। আচ্ছা, সরঞ্জাম নিয়ে আসছিলাম, তার সরঞ্জাম হিসাব ডেবিট। আর কি, এই দুটো জিনিস যদি 1 তারিখে নিয়ে আসে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক, তাহলে কি হিসাবে নিয়ে আসে? মূলধন হিসাবে নিয়ে আসে, তাই না বন্ধুরা? তো মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। টাকা হবে বন্ধুরা কত? 1,50,000 টাকা নগদ, আর 50,000 টাকা হচ্ছে তোমার সরঞ্জাম, আর টোটাল মিলে 2 লক্ষ টাকা মূলধন বন্ধুরা। এবার 5 তারিখে বলছে নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয় করলে কি হয় বন্ধুরা? ক্রয় হিসাব ডেবিট, তাই না? ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কত টাকা বন্ধুরা? 22,000 টাকা। 22,000 টাকা। ওকে, দেখো বন্ধুরা এরপরে কি বলছে? 12 তারিখে নগদে পণ্য বিক্রয়। আচ্ছা, নগদে পণ্য বিক্রয় করলে কি হয় বন্ধুরা? নগদে পণ্য বিক্রয়, সেক্ষেত্রে নগদ টাকা আসতেছে না আমার, নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট হয়, আর বিক্রয় আমার জন্য আয়, এজন্য বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা বন্ধুরা? 28,000 টাকা। এরপরে কি আছে বন্ধুরা? 22 তারিখে আছে ধারে পণ্য বিক্রয়। আচ্ছা, ধারে বিক্রয়ের সাথে কার সম্পর্ক? আমরা অনেকবার বলেছি যে প্রাপ্য বা দেনাদারের সাথে সম্পর্ক। তো লিখবো প্রাপ্য অবলিক দেনাদার কি ডেবিট, তাই না? আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা বন্ধুরা? 18,000 টাকা। এরপরে কি বলেছে বন্ধুরা দেখো, 30 তারিখে বলছে যে কর্মচারীর বেতন পরিশোধ করা হলো। আচ্ছা, কর্মচারীর বেতন যদি তুমি পরিশোধ করো বন্ধু, তাহলে কি আসতেছে বলতো? বেতন হিসাব ডেবিট। বেতন হচ্ছে নামিক হিসাব, ব্যয় হিসাব, সমস্ত ব্যয় হচ্ছে ডেবিট। তো বেতন হিসাব ডেবিট, আর নগদে যেহেতু দিচ্ছি আমার সম্পদ কমে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 7,500 টাকা। এই ছিল তোমার এই অঙ্কটি করার জন্য জাবেদা। বন্ধুরা, তুমি কি পরীক্ষার সময় আমার মতো এরকম সলভ করে করবা? না, তুমি সলভ করে করবা না, শর্টকাট একটা জায়গায় নোট করে নিবা যে কোনটি ডেবিট কোনটি ক্রেডিট, এবং হিসাব খাতগুলো চিহ্নিত করে নিবা। আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি, যার কারণে এই জাবেদাগুলো তোমাদেরকে করে দেখিয়ে দিলাম যে আসলে জাবেদাগুলো কি হবে। আর জাবেদা যদি আমি জানি, তাহলে এটি পোস্টিং দেওয়া সহজ হবে। আমার এখানে করতে বলছে কি দেখো, নগদান হিসাব জনাব তাসকিন, আমি লিখেছি খতিয়ান, চলমান জের ছক, আর কি করতে বলছিল এখানে? নগদান হিসাব আর বিক্রয় হিসাব। আমি দুটি ছক এখানে করে রাখছি। দেখো, আজকে তোমাদেরকে আবারও বলি যে চলমান জের ছকের ঘর কয়টি? 7টি। চলমান জের ছকের ঘর কয়টি? 7টি বন্ধুরা। কি কি? তারিখ, বিবরণ, তারপর এখানে কি আসবে? খতিয়ান করতেছে, আমরা কি খতিয়ান পৃষ্ঠা লিখবো? না, জাবেদার পৃষ্ঠা লিখবো। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর কি উদ্বৃত্ত বা জের, এখানে লিখবো ডেবিট টাকা আর ক্রেডিট টাকা। দেখো বন্ধুরা, খুব সহজ কিন্তু, আমি তোমাদের সাথে দেখো আগে আলোচনা করছি, আজকেও করলাম। এখানে এই বিষয়গুলো মনে রাখবা। আর একটা জিনিস কি, এই সফটওয়্যার ঠিক এই কোণে একটি কোণে হিসাবের কোড নাম্বার লিখতে ভুল করো না। তো আমরা এবার পোস্টিং দিব। দেখো, পোস্টিং দিব কি? নগদান হিসাব। কোথায় কোথায় নগদান আছে আমরা একটু দেখি। নগদান হিসাব ডেবিট 1,50,000 টাকা। আমি নিয়ম অনুযায়ী, আমরা আজকে যে নিয়মে করেছি যে টাকার ঘরে আমরা টাকাটা লিখবো, টাকার ঘরে আগে টাকাটা লিখবো। শিরোনামটা কি হবে? এইটার বিপরীত হিসাব। এর বিপরীত হিসাব কি ছিল? মূলধন হিসাব। খুব ভালো করে বোঝার চেষ্টা করো বন্ধুরা। আমি প্রথমে কি লিখলাম? যে নগদান হিসাব করতে বলছে, তো নগদান হিসাব ডেবিট 1,50,000 টাকা। তো
তো 1,50,000 টাকা আমি ডেবিটে আছে জন্য ডেবিটের টাকার ঘরে লিখলাম। এখন আমাকে শিরোনাম লিখতে হবে। শিরোনামটা কি? এইটার বিপরীত। এটার বিপরীত শিরোনাম কি ছিল? মূলধন হিসাব ক্রেডিট ছিল। তো আমরা লিখবো মূলধন হিসাব। কি লিখবো বন্ধুরা? মূলধন হিসাব। আচ্ছা, চলমান জের ছকের নিয়মটা কি? যে প্রতিবারই তোমাকে জেরটা টেনে শেষে রাখতে হবে, তাই না? প্রতিবারই জের টানতে হবে। তো 1,50,000 টাকা আমরা এই যদি জের টানি, ক্রেডিট ঘরে যেহেতু নাই সেহেতু কোনো যোগ বিয়োগ করার দরকার নাই, এইখানেও কোনো আমার পূর্বের কোনো কিছু নাই, যার কারণে 1,50,000 টাকা এখানে বসে যাবে। ওকে, ফাইন। এরপরে আসো, কি বলছে? নগদান হিসাব ক্রেডিটে আছে 5 তারিখে। নগদান হিসাব 5 তারিখে ক্রেডিটে আছে। দেখো এখানে আমরা কি লিখবো? ক্রয় হিসাব। ক্রয় হিসাব 22,000 টাকা লিখবো ক্রেডিটে বন্ধুরা। তো তোমরা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, 1,50,000 টাকা ডেবিটে আছে, আর কি এই নগদ আর একটা ক্রেডিটে আছে 22,000 টাকা। তাহলে আমাদের কি করতে হবে? এখন এইখান থেকে এটা বিয়োগ করতে হবে, এখান থেকে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবার খেয়াল করো বন্ধুরা, যদি বিয়োগ করি তাহলে কত আসতেছে? দেখো বন্ধুরা, তাহলে কি আসতেছে আমাদের? পরেরটা হচ্ছে নগদান হিসাব ক্রেডিট আছে। তো নগদান হিসাব ক্রেডিটে আমরা ক্রেডিট টাকার ঘরে লিখছিলাম। এর শিরোনামটা কি ছিল? ক্রয় হিসাব। ক্রয় হিসাব বিপরীত শিরোনাম ছিল। তো আমরা 22,000 টাকা এখানে লিখলাম। নিয়ম অনুযায়ী এখানে বিয়োগ করব। ডেবিট আর ক্রেডিট কি হয়? যোগ হয় না বিয়োগ হয়? বিয়োগ হয়। তো 22,000 টাকা তুমি বিয়োগ করো। বিয়োগ করলে কি জের থাকতেছে? আচ্ছা, এটাও তোমাকে বুঝতে হবে যে এইটা যে বিয়োগ করবো, বিয়োগ করে আমার ডেবিটে লিখবো নাকি ক্রেডিটে লিখবো? দেখো বন্ধুরা, অবশ্যই ডেবিটে লিখবো। কেন? 1,50,000 টাকা বেশি নাকি 22,000 টাকা বেশি? নিশ্চয়ই 1,50,000 টাকা বেশি। তো এই জন্য 1,50,000 থেকে আমার বিয়োগ করলেও আমার টাকাটা ডেবিটেই থেকে যাচ্ছে, তাই না? তো দেখো আমরা একটু বিয়োগ করি। 8 আর 2 10, হাতে 1, 2 আর 1 3, 3 আছে কত হলে 5, 2 1,28,000 টাকা। 1,28,000 টাকা আমার হচ্ছে এটা ডেবিট জের থেকে যাচ্ছে। এরপর কি 12 তারিখে আর একটা নগদান হিসাব আছে। তো নগদান হিসাব কি আছে? ডেবিট আছে। ডেবিটে আমি টাকাটা লিখবো হবে। ডেবিটে টাকাটা লিখলাম। এর বিপরীত শিরোনাম কি আছে বন্ধুরা? বিক্রয় হিসাব। তো বিক্রয় হিসাব লিখবো। বিক্রয় হিসাব 28,000 টাকা। আচ্ছা, এই 1,28,000 ডেবিট আছে, আর দেখো এই 28টাও ডেবিট আছে। প্লাসে প্লাসে কি হয় তোমরা কি জানো? প্লাসে প্লাসে যদি প্লাস হয়, তো এখানেও ব্যাপারটা হচ্ছে ডেবিট ডেবিট যোগ। তো আমি যদি হিসাব করি কি আসতেছে দেখো, 56,000। 1,56,000। ওকে, ফাইন। এরপরে আসো কি আসতেছে? আমার নগদান হিসাব শেষের দিকে একটা ক্রেডিট আছে। তো ক্রেডিটের ঘরে লিখবো 7,500। আর এর বিপরীত শিরোনাম, এর বিপরীত শিরোনাম কি আছে? বেতন হিসাব। তো বেতন হিসাব লিখে ফেলো। বেতন হিসাব 7,500। 1,56,000 থেকে 7,500 বাদ দাও, দিলে কি থাকতেছে আমার? দেখো ডেবিটেই কিন্তু থেকে যাচ্ছে, তাই না? 5 আছে কত হলে 10, 5 হাতে 1, আর 7 আর 1 8, 8 আছে কত হলে 16, 8 হাতে 1, 1 আছে কত হলে 5, 4, 1,48,500। 1,48,500 টাকা তোমার ডেবিট জের থেকে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমাদেরকে আর একটা হিসাব করতে বলছে। এটা কি হিসাব করতে বলছে? বিক্রয় হিসাব। তো আমি দেখি কোথায় কোথায় বিক্রয় আছে। বিক্রয় আছে দেখো, 12 তারিখে একটা বিক্রয় আছে, আর 22 তারিখে একটা বিক্রয় আছে। 12 আর 22 এর জন্য আমি লিখে রাখছি। তো বিক্রয় হিসাব কি? ক্রেডিট। আমার এখানে কি দেখি? প্রথমটা বিক্রয় হিসাব ক্রেডিটে আছে। তো টাকাটা ক্রেডিটে লিখি, 28,000 টাকা। শিরোনামটা কি লিখবো বন্ধুরা? নগদ ডেবিট আছে, তাই না?